আজকের বিষয় ইংলিশ গ্রামার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভয়েস চেঞ্জ। ইংলিশ গ্রামারে যে সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলি রয়েছে তার মধ্যে ভয়েস হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ইংরেজি ভাষার ব্যাকরণ সম্পর্কে জানতে গেলে ভয়েস আমাদেরকে কোনো মতেই বাদ দেওয়া চলবে না। দেখো, ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে ভয়েস কি। হোয়াট ইজ ভয়েস ইন গ্রামার? বলেছে ইন ইংলিশ ভয়েস রেফার্স টু দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব ইন আ সেন্টেন্স। যে ইংলিশে ভয়েস বলতে বোঝায় রিলেশনশিপ, সম্পর্ক, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্ক সেটাকেই বলছে ভয়েস। এবার এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি ধরনের সম্পর্ক সেটাই জানবো। এরপরে দেখো, ইন্ট্রানজিটিভ ভার্বস লাইক স্লিপ, গো, কাম ক্যানট বি ইউজড ইন প্যাসিভ ভয়েস বিকজ দে ডু নট হ্যাভ অ্যান অবজেক্ট। দেখো, এখানে যেহেতু বলেছে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন বোঝায় ভয়েস, তাই সেক্ষেত্রে বলবো ভার্ব বলতে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বে, মানে যে সমস্ত ভার্বের কর্ম থাকবে সেই সমস্ত ভার্বের ক্ষেত্রেই ভয়েস চেঞ্জ পসিবল। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে যে সমস্ত ভার্বের কর্ম থাকবে না সেই সমস্ত ভার্বে কিন্তু ভয়েস চেঞ্জ পসিবল নয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স বললাম, আই সাবজেক্ট, ইট ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এই সেন্টেন্সে ইট ভার্বের অবজেক্ট রয়েছে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলি আই স্লিপ, আই গো, তাহলে এক্ষেত্রে দেখো এখানে এই সেন্টেন্সের দ্বারা আমি কোনো কর্ম পাচ্ছি না, কারণ স্লিপ ভার্বের কোনো কর্ম নেই, গো ভার্বের কোনো কর্ম নেই। তাহলে এই ক্ষেত্রে কোনো ভয়েস চেঞ্জ করতে পারবো না। বা যদি আমি বলতাম আই গো টু স্কুলও বলতাম, তাহলেও দেখো এখানে এই যে গো ভার্বটি রয়েছে এটা হয়ে যেত ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ গো এর কর্ম তার পরের যে ওয়ার্ডগুলো সেগুলো নয়। তাহলে এখানে আমরা কর্ম পাচ্ছি না, অবজেক্ট পাচ্ছি না। তাহলে অবজেক্ট বিহীন ভার্বকে বলবো আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব, যে সমস্ত ভার্বে ভয়েস চেঞ্জ পসিবল নয়। এবারে আসা যাক, তাহলে ভয়েস হলো রিলেশনশিপ বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝে রিলেশন বোঝাবে ভয়েস, এবং বললাম যে ভয়েস শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেই পসিবল, ইন্ট্রানজিটিভ ভার্বে ভয়েস পসিবল নয়। এবারে কি ধরনের রিলেশন এই সাবজেক্ট ভার্বের? না, ভয়েস বোঝাবে যে সেই সেন্টেন্সের সাবজেক্টই নিজে ডিরেক্ট কাজটা করছে নাকি কাজটা রিসিভ করছে। মানে কোনো সেন্টেন্সে ভয়েস হলো ভার্বের সেই ফর্ম, যেই ফর্ম দ্বারা আমরা বুঝতে পারবো সেই সেন্টেন্সের সাবজেক্টই নিজেই কাজটা করছে নাকি সাবজেক্টটা নিজে করছে না, কাজটাকে রিসিভ করছে। ধরো আমি বলছি দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, আর একটা সেন্টেন্সে আমি বলছি দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। তাহলে এক্ষেত্রে দেখো প্রথম সেন্টেন্সে আমি বললাম দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, সেকেন্ড সেন্টেন্সে বলছি দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। ফার্স্ট সেন্টেন্সে দেখো সাবজেক্ট কোনটা? দ্য হান্টার। সেকেন্ড সেন্টেন্সে দেখো সাবজেক্ট কোনটা? দ্য লায়ন। ফার্স্ট সেন্টেন্সে ভার্ব হচ্ছে কিল্ড, সেকেন্ড সেন্টেন্সে হচ্ছে ওয়াজ কিল্ড। ফার্স্ট সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দ্য লায়ন, সেকেন্ড সেন্টেন্সে অবজেক্ট যে রয়েছে সে হচ্ছে দ্য হান্টার, আর এটা হচ্ছে প্রিপোজিশন। তো দেখো ফার্স্ট সেন্টেন্সে দ্য হান্টার কিল্ড দ্য লায়ন বলেছি, সেকেন্ড সেন্টেন্সে দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার বলেছি। দুটো সেন্টেন্সের মানে কিন্তু একই, কিন্তু দুটো সেন্টেন্সের স্ট্রাকচার কি একই? না, স্ট্রাকচার একই নয়। কারণ প্রথম সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট দ্য হান্টার, আর সেটা হয়ে গেছে সেকেন্ড সেন্টেন্সে অবজেক্ট, আর সেকেন্ড সেন্টেন্সের যে সাবজেক্ট দ্য লায়ন সেটা ছিল ফার্স্ট সেন্টেন্সের অবজেক্ট, তাই তো? তাহলে প্রথম সেন্টেন্সে এখানে খেয়াল করে দেখো দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, যে কাজটা হচ্ছে, কিলিং এর যে কাজটা হচ্ছে সেটা কে করছে? হান্টার করছে, হান্টারই মারছে লায়নকে। এবং সেকেন্ড সেন্টেন্সে দেখো দ্য লায়ন এখানে রয়েছে, ভার্ব এখানে রয়েছে, তাহলে যে ক্রিয়াটা হচ্ছে সেটা কি ডিরেক্ট এই কর্তাটা করছে? লায়ন কি করছে কিলিং এর কাজটা? না, লায়ন তো রিসিভ করছে, কারণ সে মারা হচ্ছে হান্টারের দ্বারা, সে তো আর মারছে না। তাহলে সেটাই বলা হচ্ছিল যে ভয়েস বলতে ভার্বের সেই ফর্ম যার দ্বারা বোঝা যাবে কোনো সাবজেক্ট নিজে কাজ করছে নাকি সে কাজটা রিসিভ করছে। তাহলে এখানে দেখো ভার্বের ফর্ম দেখে আমরা বুঝতে পারলাম কোন সেন্টেন্সে সাবজেক্টটা কাজটা রিসিভ করছে আর কোন সেন্টেন্সে সাবজেক্টটা কাজটা নিজে থেকে করছে। ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্টটা কাজটা নিজে থেকে করছে, দেখো এখানে বুঝতে পাচ্ছি হান্টারই কিল করছে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট নিজে কাজটা করছে না, সাবজেক্ট কাজটা রিসিভ করছে, তাকে মারা হচ্ছে।
করেছে, কারণ এখানে ওয়াজ কিল্ড আছে আর এখানে ছিল কিল্ড। হান্টার মেরেছিল তাই কিল্ড ছিল, ভার্ব দেখে বুঝতে পেরেছি যে সাবজেক্ট করছে, কিন্তু এখানে ওয়াজ কিল্ড মানে রিসিভ করছে, প্যাসিভে রয়েছে, যে সাবজেক্ট এখানে ডিরেক্ট কাজটা করছে না। তাহলে বোঝা গেল ভয়েস কাকে বলে। ভয়েস হচ্ছে ভার্বের সেই ফর্ম যেটা দেখে আমরা বুঝতে পারবো যে whether the subject acts or is acted upon, সাবজেক্ট নিজে কাজ করছে নাকি তার দ্বারা কাজটা গ্রহণ করা হচ্ছে। তাহলে আমরা জানলাম ভয়েস কাকে বলে। আর ট্রানজিটিভ ভার্বে ভয়েস চেঞ্জ হয় এবং ইনট্রানজিটিভ ভার্বে ভয়েস চেঞ্জ হয় না। এরপরে দেখো দেয়ার আর টু টাইপস। ভয়েস মেইনলি টু টাইপস থাকে, এছাড়াও আর একটা প্রকারভেদ থাকে যেটাকে আমরা কোয়াসি প্যাসিভ বলি, সেটা নিয়ে পরে আলোচনা করব। তো দেয়ার আর মেইনলি টু টাইপস অফ ভয়েস। প্রথমত অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়ত প্যাসিভ ভয়েস। সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই কাজটা করে যখন বাক্যের কর্তা কাজটি করে। যেমন দেখো দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস, এখানে টিচেসটা ভার্ব, তাহলে কে টিচ করছে? টিচার করছে। তাহলে বাক্যে ভার্ব দেখে আমরা বুঝতে পারলাম কর্তা নিজে কাজটা করছে। কাদেরকে টিচ করছে? স্টুডেন্টসদেরকে। এখানেও আমরা কর্ম পেলাম, মানে ট্রানজিটিভ ভার্বে যে ভয়েস চেঞ্জ হয় সেটা বুঝতে পারলাম। কর্মটা না থাকলে এখানে হতো না। তাহলে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলতে সেই সেন্টেন্সগুলোকে বলবো যেখানে কর্তা নিজেই কাজটি করবে, সেই সেন্টেন্সগুলোকে বলবো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ, দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। সাবজেক্ট বা কর্তা কি করবে? গ্রহণ করবে কাজটা। যখন বাক্যের কর্তা কাজটি গ্রহণ করে বা যার উপরে কাজটি ঘটে, তাহলে যখন দেখব যে সাবজেক্ট নিজে কাজটা করছে না বরং সাবজেক্ট কাজটা গ্রহণ করছে বা তার ওপরে কাজটি ঘটছে, তখন সেই সেন্টেন্সকে বলবো প্যাসিভ ভয়েস। যেমন দ্য স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার। তাহলে আর টট, তাহলে এখানে স্টুডেন্টস কি পড়াচ্ছে? না, স্টুডেন্টসরা পড়ানো হচ্ছে। স্টুডেন্টস এই সাবজেক্টটি ভার্বটাকে বা ক্রিয়াটাকে গ্রহণ করছে, এখানে কর্তা কিন্তু অন্য কেউ। তাহলে দেখো প্যাসিভ ভয়েস হচ্ছে যখন কর্তা কাজটা গ্রহণ করবে, আর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট যখন নিজেই কাজটা করবে। আশা করি অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার হয়েছে সবার। এবারে জানবো অ্যাক্টিভ থেকে প্যাসিভে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করার নিয়মগুলি কি কি। নাম্বার 1 কি? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে দেখো এটা যদি অ্যাক্টিভ ভয়েসে ছিল তাহলে এটার সাবজেক্ট ছিল দা হান্টার, ভার্ব ছিল কিল্ড এবং লায়ন ছিল অবজেক্ট। আর এটা প্যাসিভ ভয়েসে ছিল কারণ এখানে কর্তা রিসিভ করেছিল কাজটাকে, তাহলে ফার্স্টে রয়েছে সাবজেক্ট, ওয়াজ কিল্ড হচ্ছে ভার্ব আর দা হান্টার হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি তাহলে যেটা অবজেক্ট থাকবে সেটাকে আগে সাবজেক্ট করতে হবে। দেখো তাই হয়েছে, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়েছে, তাই তো? আবার উল্টোটাও বলা চলে, প্যাসিভে যেটা অবজেক্ট ছিল অ্যাক্টিভে সেটা সাবজেক্ট হয়েছে। তাহলে প্রথম রুলটা সত্যি হলো। সেকেন্ডটা দেখো মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল বা V3 তে করতে হবে। দেখো মেইন ভার্ব কি ছিল এখানে? কিল্ড, তাই তো? এখানে পাস্টে ছিল। কিল্ডের V3 পাস্ট পার্টিসিপল ফর্মও কিল্ডই হবে, KILLED, কিল্ড। তাহলে মেইন যে ভার্বটা থাকবে সেটাকে V3 ফর্মে করতে হবে। এখানে যেহেতু সেম তাই আমরা চেঞ্জেস বুঝতে পারছি না, কিন্তু কিলটা কিল্ড হয়েছে, থার্ড ফর্মে হয়েছে। তারপরে কি করতে হবে? বি ভার্ব, am, is, are, was, were, being, been, will be, এই সমস্ত কিছু সঠিক টেন্স অনুযায়ী বসাতে হবে। তাহলে দেখো ভার্বের ক্ষেত্রে আমরা জানি মেইন ভার্ব হয় আর হেল্পিং ভার্ব হয়। হেল্পিং ভার্বের মধ্যে বা অক্সিলারির মধ্যে প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি হয় এবং সেই প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা জানি বি ভার্ব হয়, ডু ভার্ব হয়, হ্যাভ ভার্ব হয়। তাহলে সেই বি ভার্বে আমরা আসব। তাহলে মেইন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে তার আগে বি ভার্বের যে কোনো একটা ফর্ম বসবে টেন্স অনুযায়ী। এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো কি হয়েছিল, ওখানে যেহেতু অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা পাস্টে ছিল তাই প্যাসিভ ভয়েসে সেই পাস্ট অনুযায়ী পাস্টের একটা বি ভার্ব বসেছে ওয়াজ, ওয়্যার নয়। কেন? কারণ সাবজেক্ট এখানে সিঙ্গুলার। তাহলে হয়েছে বি ভার্বের একটা ফর্ম বসেছে টেন্স অনুযায়ী ঠিকঠাক করে। ইয়েস, এটা ফলো হয়েছে। আর লাস্ট রুল বলেছে বাই প্লাস সাবজেক্ট বসবে শেষের দিকে যদি দরকার হয়। তাহলে দেখো লাস্টের দিকে বাই বসেছে কারণ বি ভার্বের সঠিক ফর্ম
মেন ভার্বের থার্ড ফর্ম V3, তারপরে বাই বসেছে। এরপরে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে অবজেক্ট হিসেবে বসবে, তাই তো? তাহলে বাই এর পরে সাবজেক্ট এসে বসবে। তাহলে বাই এর পরে সাবজেক্ট বসেছে আর এখানেই কমপ্লিট হয়েছে সেন্টেন্সটা। আর এটা অ্যাক্টিভ থেকে তাহলে প্যাসিভে হলো এইভাবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার আমরা যে নিয়মগুলো পেলাম, সর্বপ্রথম আমরা কি পেলাম? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার 2 তে পেলাম V3 হবে, মেন ভার্বের V3 হবে। নাম্বার 3 তে পেলাম বি ভার্বের সঠিক ফর্ম বসবে টেন্স অনুযায়ী, তাই তো? আর নাম্বার 4 এ পেলাম ভার্ব ফ্রেজের পরে বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে, মানে অ্যাক্টিভ ভার্বে বা আগের ভার্বে যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা সেখানে অবজেক্ট হিসেবে বসে যাবে। এই 4টে রুল ফলো করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা ভাইস ভার্সা। বোঝা গেছে? এখানে স্ট্রাকচার হিসেবে আরো সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, আর প্যাসিভে হয় অবজেক্ট প্লাস অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে ভালোভাবে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে। আশা করি স্ট্রাকচারটা যদি ফলো করো কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জের সময় আর তোমাদের ভুল হবে। ক্লিয়ার হয়েছে সবার? এরপরে দেখো ভয়েস চেঞ্জ রুলস অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের রুলস কি? দেখো, যে রুলসটা আমরা শিখলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে ভাইস ভার্সা, সেটাই সব জায়গাতে অ্যাপ্লাই হবে, শুধু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, প্রথমত আমাদের 3 প্রকার টেন্স আছে আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর 3 ধরনের টেন্সের প্রত্যেকটার সাবকাইন্ড আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো, প্রথমত প্রেজেন্ট টেন্স ধরবো। প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্টে যাব। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট V1, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস হয়, আর অবজেক্ট। এটাই তো সিম্পল প্রেজেন্ট টেন্সের, এটাই তো স্ট্রাকচার। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সেন্টেন্স থাকলে সেটাকে আমরা প্যাসিভে কিভাবে চেঞ্জ করব? প্যাসিভে চেঞ্জ করার সময় তার স্ট্রাকচারটা হয়ে যাবে, সেই সেন্টেন্সে যেটা সাবজেক্ট থাকবে সেটা ফার্স্টে অবজেক্ট হয়ে যাবে। তারপরে আমরা প্রেজেন্ট টেন্সের যে বি ভার্ব অ্যাম ইজ আর, তার মধ্যে যে কোনো একটা সুইটেবল যেটা সাবজেক্ট অনুযায়ী বসাবো। তারপরে মেন ভার্বের V3 পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে আগের সেন্টেন্সে যেটা সাবজেক্ট ছিল মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেইটা বসে যাবে। যেমন ধরো হি রাইটস আ লেটার, এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, আর লেটার হচ্ছে অবজেক্ট। সিম্পল প্রেজেন্টে রয়েছে কারণ হি এর পরে রাইটস হয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস হয়েছে। তাহলে এটা আমরা দেখলাম সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে এটার ভয়েস চেঞ্জের সময় দেখো আর লেটার, দেখো অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে গিয়েছে, তাই তো? দেখো প্যাসিভের যে সাবজেক্ট হবে সেখানে প্রথমে কি লেখা রয়েছে? অবজেক্ট, মানে আগের সেন্টেন্সের অবজেক্টটা বসবে। তাহলে আগের সেন্টেন্সের অবজেক্টটা বসেছে ফার্স্টে। তারপরে দেখো অ্যাম ইজ আর, তাহলে আ লেটার হলে এখানে তো অ্যাম বা আর হবে না, ইজ হবে। তারপরে দেখো V3 বসেছে এখানে, রাইট, রোট, রিটন হয়েছে এখানে। তারপরে দেখো বাই বসেছে এখানে। তারপরে সাবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল, তাহলে এখানে কি ছিল? হি ছিল, তাহলে সেই হি প্রোনাউনটা গিয়ে হয়ে যাবে হিম। বোঝা গেল? এই প্রোনাউনগুলো অ্যাক্টিভে এবং প্যাসিভে কোনটা কি রকম চেঞ্জেস হয় সেটা আমি তোমাদেরকে লিস্ট আকারে দিয়ে দেব। দেখো, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে রুলস এবং স্ট্রাকচার এখানে দেওয়া রইল। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফরমেশন আমরা কি জানি, সেন্টেন্স কিভাবে তৈরি হয়? সাবজেক্ট হয়, বি ভার্ব হয়, V1 হয়, মানে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ হয় এবং অবজেক্ট হয়, তাই তো? এবং সাবজেক্ট যদি কাজটা করে সেটাই অ্যাক্টিভ ভয়েস হচ্ছে। তাহলে এর প্যাসিভের রুলটাও একই হবে, কারণ এখানেও সেই অবজেক্টই বসবে সাবজেক্টের আকারে, তাই হয়েছে। আর এখানে তো বি ভার্ব দেওয়া রয়েছে, তো সেই বি ভার্ব আমি সাবজেক্ট আকারে আবার সাজিয়ে নেব, কারণ প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্টেরই বি ভার্ব হবে, সাবজেক্ট অনুযায়ী বসবে। আর এখানে V3 এবং বি ভার্বের মাঝখানে একটা বিং বসবে, BEING, বিং বসবে কন্টিনিউয়াসের জন্য। তারপরে আবার V3 হয়ে যাবে, তারপরে বাই হয়ে যাবে, তারপরে সাবজেক্ট বসবে, মানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা বসবে। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা কি রয়েছে? শি ইজ কুকিং ডিনার, সেই করছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস, সেই ডিনার কুক করছে। তাহলে দেখো কন্টিনিউয়াসে রয়েছে সে করছে, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। দেখো তাহলে প্যাসিভে হচ্ছে ডিনার ইজ বিং কুকড বাই হার। এবারে রুলটা দেখো, অবজেক্ট, প্যাসিভে অবজেক্ট, অবজেক্ট কোনটা ছিল? ডিনার, ডিনারই বসেছে, তাই তো? এবারে প্রেজেন্ট আছে, বি ভার্ব হবে, তাহলে ডিনারের পরে অ্যাম আর হবে না, ইজ হবে। তারপরে বলেছিলাম একটা বিং হবে, BEING, বিংটা বসেছে। তারপরে যে মেন ভার্বের V3 হবে, মেন ভার্ব কি ছিল? কুকিং, কুক প্লাস
আইএনজি। মেন ভার্ব কি ছিল? কুক, কুক প্লাস আইএনজি কুকিং হয়েছে, তাহলে কুক, কুকড, কুকড মেন ভার্বের V3 এসেছে, তারপরে বাই হয়েছে, আর তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল? শি ছিল, শিটা এখানে গিয়ে হার হয়ে গিয়েছে। বোঝা গেল? তাহলে ডিনার ইজ বিং কুকড বাই হার। স্ট্রাকচার ফলো করেছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে হওয়ার সময়, সো ইট ইজ দ্য কারেক্ট চেঞ্জ। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ফরমেশন কি? সাবজেক্ট হ্যাজ আ V3 অবজেক্ট। এটাই তো জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্স যদি করতে হয় এই ফর্মটা ফলো করে। তো তার প্যাসিভ স্ট্রাকচারটা তাহলে কি হবে? একই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, হ্যাজ হ্যাভ বসবে একটা যে কোনো সাবজেক্ট অনুযায়ী, তারপরে একটা BEEN বিন বসবে, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এক্সাম্পল দেখো, দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দেখো দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাভ আর V3 রেখে বুঝতে পারছি আমরা, আর এখানে তারাই করছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে এটাকে চেঞ্জ করব কি করে? তাহলে এখানে অবজেক্ট কোনটা? ওয়ার্ক, দা ওয়ার্ক। তাহলে দা ওয়ার্কটা এখানে অবজেক্টটা বসে যাবে, দা ওয়ার্ক বসেছে দেখো। এরপরে হ্যাজ বা হ্যাভ, ওয়ার্ক আছে হ্যাজ বসবে এখানে, তারপরে কি বলেছিলাম? হ্যাজ বা হ্যাভ এর পরে বিন বসবে প্যাসিভে, বিন বসেছে এখানে, V3 বসবে এরপরে। তাহলে মেন ভার্ব কি ছিল? কমপ্লিটেড। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একটা মজাদার জিনিস হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে কিন্তু সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসেও V3 নিয়ে রাখে, তাই তো? তাই আমাদেরকে আলাদা করে আর V3 ভাবতে হবে না, কমপ্লিটেডই বসে যাবে এখানে, তারপরে বাই, বাইটা সেই একই বসেছে, তারপরে সাবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল, কি ছিল সাবজেক্ট? দে। তাহলে দেটা এখানে চেঞ্জ হয়ে প্রোনাউনটা দেম হয়ে যাবে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই দেম, তাদের দ্বারা কমপ্লিট হয়েছে। দেখো এখানে সাবজেক্টটা কাজটাকে গ্রহণ করেছে, আর এখানে সাবজেক্ট নিজেই করেছিল। বোঝা গেল তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার প্রেজেন্ট পারফেক্টের রুল। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নো প্যাসিভ ফর্ম। ইউ ক্যানট কনভার্ট দিস টেন্স ইনটু প্যাসিভ ভয়েস ইন মোস্ট প্র্যাকটিক্যাল ইউজেস। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখব প্রত্যেকটা ভার্বের যে লাস্ট ফর্মটা রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলোর কোনো প্যাসিভ ফর্ম হবে না, কারণ এগুলো সচরাচর প্যাসিভ ফর্মে ইউজ হয় না। প্যাসিভ ফর্মে কনভার্ট করতে গেলে এগুলোর সেন্স দাঁড়ায় না। তাই প্রত্যেকটা টেন্সেরই যে ফোর্থ সাবকাইন্ডটা পারফেক্ট কন্টিনিউয়াস, এটার আমরা পাবো নো ভয়েস, এটার আমরা কোনো প্যাসিভ ফর্ম পাবো না, নো প্যাসিভ ফর্ম। তাই এক্ষেত্রে কোনো ভয়েস চেঞ্জ হবে না। আশা করি সবার বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। দেখো ভয়েস চেঞ্জ একটা বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা একদিনে কমপ্লিট করা সম্ভব নয়, তো আজকে এই প্রেজেন্ট টেন্স পর্যন্ত করালাম। এর পরের ক্লাসে আমি পাস্ট এবং ফিউচার টেন্সের রুলসগুলো বলবো। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ক্লাসে।